হ্যালো এভরিওয়ান, আজকের টপিক হলো আবহাওয়া বিকার বা ওয়েদারিং। আমাদের ক্লাস 11 এর সিলেবাসে আবহাওয়া বিকার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এখানে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব আবহাওয়া বিকারের সংজ্ঞা, আবহাওয়া বিকারের বৈশিষ্ট্য এবং আবহাওয়া বিকারের নিয়ন্ত্রকগুলি। বাকি যেগুলো রয়েছে সেগুলো পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। তো আপাতত এই ভিডিওতে এই তিনটি টপিক নিয়ে আমি আলোচনা করছি। তো আবহাওয়া বিকার কি, আবহাওয়া বিকারের ধারণাটা কি বলতে গেলে, তো আবহাওয়া বিকার শব্দটি এসেছে আবহাওয়া থেকে। আবহাওয়ার যে বিভিন্ন উপাদানগুলি আছে, কি কি এই উপাদান, আবহাওয়ার যে উপাদানগুলি হলো উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা, বিভিন্ন গ্যাস ইত্যাদি এই উপাদানগুলি। এছাড়া জৈবিক কিছু উপাদান আছে, সেগুলি পৃথকভাবে বা একত্রে যখন ভূপৃষ্ঠে অবস্থিত কোনো শিলাখণ্ডকে যান্ত্রিকভাবে টুকরো টুকরো করে চূর্ণ বিচূর্ণ করে দেয় বা রাসায়নিকভাবে বিয়োজন ঘটিয়ে থাকে এবং শিলাটি ভূখণ্ডের একই স্থানে অবস্থান করে, মানে কোনো অপসারণ ঘটবে না, তখন সেই প্রক্রিয়াকে আমরা বলি আবহাওয়া বিকার। তো আবহাওয়া বিকার প্রক্রিয়ায় শিলা সস্থানে অবস্থান করে। এই আবহাওয়া বিকারের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো শক্তি। শক্তি বলতে আমরা সংজ্ঞায় আলোচনা করলাম যে কি কি শক্তি কাজ করে। এক হলো বায়ু প্রবাহ, উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুর আর্দ্রতা, বিভিন্ন গ্যাস, তারপর বিভিন্ন প্রাকৃতিক জৈবিক বৈশিষ্ট্য যেগুলো থাকে, যেমন বিভিন্ন জীবজন্তু, মানুষের বিভিন্ন কার্যাবলী ইত্যাদি। শক্তি একত্রে বা পৃথক পৃথকভাবে যখন কাজ করে তখন আবহাওয়া বিকার ঘটে থাকে। আরেকটা বৈশিষ্ট্য 2 নম্বর, সেটা হচ্ছে স্থানচ্যুতি। আমরা একটু আগে বললাম যে আবহাওয়া বিকারে শিলার স্থানচ্যুতি ঘটে না, কোনো অপসারণ ঘটে না, শিলা একই স্থানে অবস্থান করে। 3 নম্বর হলো সময়কাল। সময়কাল দেখতে গেলে আবহাওয়া বিকার একটি লং প্রসেস, দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এটি তৎক্ষণাৎ বা খুব তাড়াতাড়ি ঘটে না কখনোই, এটি ধীর গতিতে খুবই ধীরে ধীরে অনেক দিন ধরে ঘটে, কখনো অনেক বছর লেগে যায় এই প্রক্রিয়ায়। 4 নম্বর পয়েন্ট হলো শিলা। শিলা কি না, এই শিলাতে হচ্ছে কি করে আবহাওয়া বিকার প্রক্রিয়ায় ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটে এই শিলা। নেক্সট 4 নম্বর পয়েন্টটা আছে, সেটা হলো শিলা। শিলাতে কি হয়, আবহাওয়া বিকার শিলার ভৌত এবং রাসায়নিক পরিবর্তন ঘটায়। ভৌত যান্ত্রিকভাবে পরিবর্তন ঘটায় এবং রাসায়নিক আবহাওয়া বিকার দ্বারা রাসায়নিক পরিবর্তন ঘটে। নেক্সট পয়েন্ট হচ্ছে ভূত্বক। আবহাওয়া বিকার প্রক্রিয়া ভূত্বকে অবস্থিত শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ ঠিকই হয়, কিন্তু অভ্যন্তরীণ শিলা কখনোই উন্মুক্ত হয় না। এর কারণ কি? এর কারণ হলো আবহাওয়া বিকার প্রক্রিয়ায় শিলা চূর্ণ বিচূর্ণ হলো এর অপসারণ ঘটে না, অর্থাৎ একই স্থানে অবস্থান করে। তাই কেন অভ্যন্তরীণ যে শিলা আছে সেটা উন্মুক্ত হয়ে পড়বে? যদি অপসারণ ঘটতো তাহলেই সেই চূর্ণ বিচূর্ণ শিলা সরে গিয়ে অভ্যন্তরীণ শিলা উন্মুক্ত হয়ে পড়তো। যেহেতু অপসারণ ঘটছে না, তাই শিলা একই স্থানে অবস্থান করায় শিলার অভ্যন্তরীণ যে অংশ রয়েছে সেটা কখনোই উন্মুক্ত হয়ে পড়ে না। এই কটা বৈশিষ্ট্য আবহাওয়া বিকারের প্রধান, এই কটা বৈশিষ্ট্য কি কি? শক্তি, স্থানচ্যুতি, সময়কাল, শিলা এবং ভূত্বক। এই 5টা হলো আবহাওয়া বিকারের প্রধান বৈশিষ্ট্য। এবার আসি আমরা আবহাওয়া বিকারের নিয়ন্ত্রকগুলি। আবহাওয়া বিকার কিন্তু সব সময় সর্বত্র একই জায়গায় সমানভাবে সংঘটিত হয় না। কোথাও কম আবহাওয়া বিকার ঘটে, কোথাও বেশি আবহাওয়া বিকার ঘটে, কোথাও রাসায়নিক আবহাওয়া বিকার ঘটে, কোথাও যান্ত্রিক আবহাওয়া বিকার ঘটে, আবার কোথাও কোথাও দুটোই রাসায়নিক এবং যান্ত্রিক দুই আবহাওয়া বিকারই ঘটে থাকে। তো এর নিয়ন্ত্রকগুলি কি কি, অর্থাৎ কি কি বিষয়ের উপর আবহাওয়া বিকার নিয়ন্ত্রণ করে? এক হচ্ছে জলবায়ু। জলবায়ু একটা ভাইটাল রোল প্লে করে, কারণ জলবায়ু ও আবহাওয়ার যে বিভিন্ন উপাদানগুলো আছে সেগুলি কিন্তু আবহাওয়া বিকার ঘটিয়ে থাকে। যেমন উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা ইত্যাদি, বায়ুর বিভিন্ন গ্যাস, এগুলি আবহাওয়া বিকার ঘটিয়ে থাকে। তাই বিভিন্ন জলবায়ু অঞ্চলে বিভিন্ন প্রকার আবহাওয়া বিকার দেখা যায়। অর্থাৎ কোথাও রাসায়নিক আবহাওয়া বিকার ঘটে, কোথাও যান্ত্রিক আবহাওয়া বিকার ঘটে, কোথাও কোথাও দুটোই ঘটে থাকে। তো জলবায়ুর মধ্যে প্রথমে আসি আমরা উষ্ণ ও শুষ্ক মরুপ্রায়ী জলবায়ুতে। উষ্ণ ও শুষ্ক মরুপ্রায়ী জলবায়ু
আমরা মরু অঞ্চলে জানি উষ্ণতা খুবই বেশি, আবার এটাও ঘটে থাকে মরু অঞ্চলে যে দিনের উষ্ণতা প্রচন্ড থাকে কিন্তু রাতে উষ্ণতা খুবই কমে যায়। দিনে উষ্ণতা থাকে কখনো কখনো 50 ডিগ্রি সেলসিয়াস, আবার রাতে সেই উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াসের কাছে চলে যায়। তাহলে বুঝতেই পারছো যে উষ্ণতার প্রসার কতটা, প্রায় 50 ডিগ্রির কাছাকাছি উষ্ণতার প্রসার ঘটে। তাই স্বাভাবিকভাবে সারাদিনে যে তাপের মাধ্যমে শিলাখণ্ড উষ্ণ হয়ে পড়ছে, রাতে সেই শিলাখণ্ড শীতল হচ্ছে। উষ্ণতার জন্য দিনের বেলায় শিলাখণ্ড প্রসারিত হয়, আর রাতে উষ্ণতা হিমাঙ্কের কাছাকাছি থাকায় 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকায় বা 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকায় মানে খুবই শীতল হয়ে যাওয়ায় উষ্ণতা শিলাখণ্ডটি শীতল হতে থাকে এবং সংকোচনের জায়গায় শিলাখণ্ডটি প্রসারণের জায়গায় শিলাখণ্ডটি সংকোচন করতে থাকে। ফলে দেখা যায় দিনের বেলায় একটি শিলাখণ্ড খুবই প্রসারিত হয়ে যাচ্ছে, আবার রাতের বেলা সেই শিলাখণ্ডটি সংকুচিত হয়ে পড়ছে। এইভাবে শিলাখণ্ডটি ক্রমাগত বাড়তে থাকে, কমতে থাকে। ফলে শিলাখণ্ডটিতে একটা টানের সৃষ্টি হয়, টান। সেই টানের কারণে শিলাখণ্ডটি ভেঙে যায়। এখন যদি এটার উপর হচ্ছে বেশি প্রেসার দেওয়া হয়, আবার কখনো টানা হয়, তখন নিশ্চয়ই এটা আকৃতি সেম থাকবে না, বিভিন্ন প্রেসারের কারণে অনেকটা বেঁকে যাবে। তেমনই নরম কিছু হলে এটা ভেঙে যাবে। এইভাবে শিলাখণ্ডটি দিনের বেলায় প্রচন্ড উষ্ণতায় শিলাখণ্ডটি প্রসারিত হয়ে যায় এবং রাত্রিবেলায় শীতলতার কারণে শিলাখণ্ডটি যখন সংকুচিত হয় তখন টানের ফলে শিলাখণ্ডটি ফাটল সৃষ্টি হয় এবং ফাটল বরাবর শিলাখণ্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বিভিন্ন প্রক্রিয়ায় এই শিলাখণ্ডের চূর্ণ বিচূর্ণ হয়ে থাকে। কি কি প্রক্রিয়া? এক আছে স্বল্পমোচন প্রক্রিয়া, আর এক প্রস্তরচায় খণ্ডীকরণ প্রক্রিয়া, আর একটা হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণ প্রক্রিয়া। এগুলো নিয়ে আমি ডিটেলসে পরে ভিডিওতে আমি আলোচনা করব, যে স্বল্পমোচন প্রক্রিয়া, ক্ষুদ্রকণা বিসরণ প্রক্রিয়া, প্রস্তরচায় খণ্ডীকরণ প্রক্রিয়া, এছাড়া আরো বিভিন্ন প্রক্রিয়া আছে, সেগুলি আমি পরে ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব। তো এই ভিডিওতে আমি জাস্ট বলছি যে এই প্রক্রিয়াগুলির মাধ্যমে উষ্ণ ও শুষ্ক মরুপ্রায় অঞ্চলে শিলাখণ্ড যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হয়। উষ্ণ ও শুষ্ক মরুপ্রায় অঞ্চলে বৃষ্টিপাত হয় না, ফলে রাসায়নিক বিয়োজন ঘটে না। কিন্তু যখন বৃষ্টিপাত হয় খুবই স্বল্প পরিমাণে ঘটে থাকে। তাই অত্যন্ত উষ্ণ শিলাখণ্ডগুলিতে যখন স্বল্প পরিমাণে ঠান্ডা জল এসে পড়ে তখন স্বাভাবিকভাবে শিলাখণ্ডটি সংকুচিত হয়ে পড়ে, ফলে শিলাখণ্ডটি ভেঙে টানজনিত কারণে ফাটল সৃষ্টি হয় এবং চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে। এইভাবে মরু অঞ্চলে আবহবিকার ঘটে থাকে। এরপর আসি আমরা ক্রান্তীয় আর্দ্র মৌসুমী জলবায়ু। তো ক্রান্তীয় আর্দ্র মৌসুমী জলবায়ু অঞ্চলে আমরা দেখতে পারি রাসায়নিক আবহবিকার প্রধানত, কিন্তু শীতকালে যান্ত্রিক আবহবিকার কিছুটা ঘটে থাকে। তবে রাসায়নিক আবহবিকারই এখানকার প্রধান আবহবিকার কারণ এই অঞ্চলের আর্দ্রতা এবং প্রায় সারা বছরই এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটে থাকে। তাই আমরা এখানে রাসায়নিক আবহবিকারই প্রধানত দেখে থাকি। এরপর আসি আমরা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে আমরা যান্ত্রিক আবহবিকার একদমই দেখি না। এই অঞ্চলে সারা বছরই প্রচন্ড উষ্ণতা এবং প্রচন্ড বৃষ্টিপাত থাকার কারণে আমরা সাধারণত এই অঞ্চলে রাসায়নিক আবহবিকার ঘটতেই দেখি। এছাড়া এই নিরক্ষীয় অঞ্চলে রয়েছে চিরহরিত অরণ্য। এই চিরহরিত অরণ্যের ঝরে যাওয়া পাতা, পচে যাওয়া পাতা ইত্যাদি হচ্ছে রাসায়নিক আবহবিকার ঘটাতে সাহায্য করে। এবার আছে আমরা পার্বত্য ও শীতল মেরু জলবায়ু অঞ্চল। পার্বত্য শীতল মেরু জলবায়ু অঞ্চলে আমরা দেখি সাধারণত যান্ত্রিক আবহবিকার, কারণ এখানে দিনের বেলায় সূর্য কিরণে বরফ জলে পরিণত হয়, আবার রাত্রিবেলায় অত্যাধিক শীতের কারণে জল বরফে পরিণত হয়। ফলে এই জলের বরফে পরিণত হয় এবং বরফ থেকে জলে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, এর জন্য শিলাখণ্ডের ফাটলের সৃষ্টি হয়। কিভাবে এই শিলাখণ্ডের ফাটল সৃষ্টি হয় দেখি আমরা। কোন একটা পার্বত্য অঞ্চলে
এরকম একটা ফাটল রয়েছে, এই ফাটলের মধ্যে জল জমে রয়েছে। এই জলই রাত্রিবেলা যখন উষ্ণতা হিমাঙ্কের নিচে অবস্থান করে এই জল তখন বরফে পরিণত হয়। আমরা জানি জল বরফে যখন পরিণত হয় তখন বরফের আয়তন বেশি হয়, ফলে এই জল বরফে যখন পরিণত হয় তখন আয়তন বাড়ার কারণে প্রচন্ড চাপ এই দুই পাশে ফাটল না, এই দুপাশের হচ্ছে দেয়ালে চাপ প্রদান করে, তখন এই চাপের কারণে এই দেয়ালটা কেটে যেতে শুরু করে, ফলে আবহবিকার ঘটে। আবার সকালবেলায় সূর্য কিরণের ফলে এই বরফ জলে পরিণত হয়, ফলে আবার আয়তন কমে, আবার রাত্রিবেলায় আয়তন বাড়ে, এভাবে ফাটল সৃষ্টি হতে হতে এইটা ভেঙে শূন্যবিচ্ছিন্ন হয়ে যায়, ফলে যান্ত্রিক আবহবিকার ঘটে। এখানে সাধারণত রাসায়নিক আবহবিকার দেখা যায় না। এবার আসে আমরা আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল। আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে আমরা দু ধরনেরই আবহবিকার দেখতে পাই, যান্ত্রিক আবহবিকার এবং রাসায়নিক আবহবিকার। কারণ এই অঞ্চলে যেমন গরম তেমন ঠান্ডা, শীতকালে আমরা যান্ত্রিক আবহবিকার দেখতে পাই, আর গরমকালে আমরা রাসায়নিক আবহবিকার দেখতে পাই। 2 নম্বর পয়েন্টে আলোচনা করবো শিলা। শিলার কাঠিন্য ও প্রকৃতির উপর আবহবিকার নির্ভর করে। কি হবে? শিলা বেশি কাঠিন্য যুক্ত হলে আবহবিকার খুবই ধীর গতিতে সম্পন্ন হয়। যেমন গ্রানাইট এবং ব্যাসাল্ট শিলা খুবই কাঠিন্য হয়, এখানে আবহবিকার খুবই ধীর গতিতে হয়। আবার শিলা যখন কাঠিন্যতা কম হয় শিলা, তখন আবহবিকার আমরা খুবই তাড়াতাড়ি দেখতে পাই, আবহবিকার খুবই তাড়াতাড়ি ঘটে, খুবই দ্রুত পদ্ধতিতে আবহবিকার ঘটে। আবার শিলার সচ্ছিদ্রতা আছে একটা বৈশিষ্ট্য, শিলার সচ্ছিদ্রতা যদি বেশি থাকে, অর্থাৎ শিলা যদি প্রবেশ্য প্রকৃতির হয়, তাহলে সহজেই সেই শিলার মধ্যে জল প্রবেশ করতে পারে, ফলে রাসায়নিক আবহবিকার খুবই সুন্দরভাবে ঘটে থাকে। কিন্তু শিলা যদি অপ্রবেশ্য হয়, অর্থাৎ সচ্ছিদ্রতা যদি না থাকে শিলায়, তাহলে শিলায় আবহবিকার খুবই ধীর গতিতে ঘটে থাকে। এরপর আসে আমরা ভূপ্রকৃতি। ভূপ্রকৃতির ঢাল এবং উচ্চতার উপর আবহবিকার নির্ভর করে। ঢালও যত বেশি হবে, ভূপ্রকৃতির ঢাল যত বেশি হবে, তত আমরা সেখানে যান্ত্রিক আবহবিকার দেখতে পারবো। আবার ভূপ্রকৃতি যত মৃদু ঢালের হবে তত আমরা সেখানে রাসায়নিক আবহবিকা দেখতে পারবো। কেন রাসায়নিক আবহবিকা দেখতে পারবো? কারণ এখানে জল বেশি জমতে পারে, তাই অঙ্গারযোজন প্রক্রিয়া, জারণ প্রক্রিয়া, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা রাসায়নিক আবহবিকার এখানে দেখতে পাই। এবার আসি আমরা জীবজগৎ। জীবজগতের মধ্যে মানুষ পড়ে, বিভিন্ন প্রাণী পড়ে, বিভিন্ন উদ্ভিদ পড়ে। প্রথমে আমরা জীবজগতের যান্ত্রিক আবহবিকার আলোচনা করি। যান্ত্রিক আবহবিকার কি করে জীবজগতে দ্বারা ঘটে থাকে? আমরা দেখে থাকি মাটির ভিতরে উদ্ভিদের শিকড় প্রবেশ করেছে, মাটির ভিতরে উদ্ভিদের শিকড় প্রবেশ করে সেখানে ফাটলের সৃষ্টি হয়, মানে মাটির ভিতরে যে শিলা থাকে সেটা ভেদ করে যখন শিকড় যাচ্ছে সেটা নিশ্চয়ই ফাটিয়ে দিয়ে যায়, তাই আমরা সেখানে যান্ত্রিক আবহবিকার দেখতে পাই। আবার কখনো কখনো আমরা দেখি বিভিন্ন প্রাণী আছে, যেমন ইঁদুর, কেঁচো, সূচো, এরা হচ্ছে মাটি গর্ত করে যান্ত্রিক আবহবিকার ঘটায়। আবার জীবজগতের মৃত দেহাবশেষ, তারপর বিভিন্ন প্রাণী মৃত দেহাবশেষ, তারপর হচ্ছে গাছপালার মৃত দেহাবশেষ, পচে যাওয়া পাতা ইত্যাদি রাসায়নিক আবহবিকার ঘটায়। এরপর আছে আমরা সময় হচ্ছে আবহবিকারের সাথে খুবই সম্পর্কযুক্ত। যত সময় বেশি হবে একটা শিলাখণ্ড, যত সময় ধরে ভূপৃষ্ঠে উন্মুক্ত অবস্থায় থাকে, তত সেখানে আবহবিকার ঘটে থাকে। কিন্তু আমরা যদি কম সময় দেখতে পাই, কম সময়ের মধ্যে আবহবিকার খুবই কম ঘটে থাকে। তাই সময় হচ্ছে আবহবিকারের একটা গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক। সময় যত বেশি, আবহবিকার তত বেশি ঘটবে। কম সময়ের মধ্যে আবহবিকার খুব বেশি একটা ঘটে থাকে না। তো এই কটা পয়েন্ট ছিল আবহবিকারের সংজ্ঞা, আবহবিকারের বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে শক্তিতে আছে বৃষ্টিপাত, উষ্ণতা, আর্দ্রতা, বিভিন্ন গ্যাস ইত্যাদি। স্থানচ্যুতি আছে,
সময়কার আছে, শিলা আছে, ভূত্বক আছে বৈশিষ্ট্যের মধ্যে। এরপর নিয়ন্ত্রক আমরা আলোচনা করলাম জলবায়ু, জলবায়ুর মধ্যে আমরা আলোচনা করলাম উষ্ণ শুষ্ক মরুপ্রায়ী জলবায়ু যেখানে যান্ত্রিক আবহবিকা দেখতে পাই, ক্রান্তীয় আর্দ্র মৌসুমী জলবায়ু যেখানে আমরা শীতকালে যান্ত্রিক আবহবিকা কিছুটা দেখতে পেলেও সারা বছর প্রায় রাসায়নিক আবহবিকারই বেশি আমরা দেখতে পাই। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে আমরা কেবলমাত্র রাসায়নিক আবহবিকা দেখতে পাই, যান্ত্রিক আবহবিকা ঘটে না বললেই চলে। পার্বত্য শীতল মেরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকা ঘটে থাকে, আর্দ্র নাতিশীতোষ্ণ অঞ্চলে যান্ত্রিক ও রাসায়নিক উভয় প্রকার এই আবহবিকার ঘটে থাকে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই ভিডিওটা। আমি এই পরবর্তী ভিডিওতে আবহবিকারের পরে যে টপিকগুলি আছে সেগুলি আমি আলোচনা করব। তো এখানে ভিডিওটা শেষ করছি।